Wow, he's picked the bones of that one. হ্যালো, আসসালামু আলাইকুম। জনতার কথার পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম চলে আসলাম আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। শান্ত, সৌম্য, তানজিদ তামিম, মিরাজ। প্রথমে যদি আমি চারটা ব্যাটসম্যানের কথা বলি, দেখেন এদের কারো এভারেজ 30+ না। আমরা একটা বড় টুর্নামেন্ট খেলতে এসে পড়ছি। ন্যাশনাল টিমে যখন একটা দলের প্রথম টপ অর্ডার ব্যাটসম্যানে কারো এভারেজ 30+ না, কিন্তু আপনার মনে হয় এরাই আপনাদের টিমের সবচেয়ে বেস্ট টিম বা এই প্লেয়ার গুলো আপনার টিমের জন্য সবচেয়ে বেস্ট ব্যাটসম্যান, তাহলে বুঝতে হবে এটা আপনার টিমের জন্য অবশ্যই একটা রেড অ্যালার্ট। মানে আপনি আধুনিক ক্রিকেট কখনই এটা মেনটেন করে চলেই না যে আমার প্লেয়াররা কোনো একদিন রান পাবে, কেউ একজন সেই দিন রান পেয়ে ম্যাচটাকে বের করে নিয়ে আসবে। আমি যে চারটা প্লেয়ার নাম বললাম, মিরাজ, শান্ত, সৌম্য, তানজিদ তামিম, ঠিক কি সংখ্যক ম্যাচ বা কতটা ম্যাচ তারা, যদি আমি বলি পরে ব্যাটিং করছে, ম্যাচের শুরু থেকে স্টার্ট করে শেষ পর্যন্ত ম্যাচ একেবারে শেষ করে বা জিতে আসছে? আপনার কি মনে হয় এটা কয়টা ব্যাটিং এর ক্ষেত্রে এমনটা হয়েছে? সৌম্যর কথা যদি আসি, 2015 বিশ্বকাপ বা 2015 সময়কাল ছাড়া সৌম্য লাস্ট কবে ধারাবাহিক ভাবে ম্যাচ খেলছে? তানজিদ তামিম খুব নতুন একটা ব্যাটসম্যান, নতুন একটা প্লেয়ার হিসেবে এ সম্পর্কে আমি এখনো খুব বেশি মন্তব্য করতে চাচ্ছি না, কিন্তু বর্তমান ক্রিকেটে নতুন প্লেয়ার পুরান প্লেয়ার বলতে আসলে এখন খুব বেশি কথা না বলাটাই উচিত। কারণ আপনি যদি শুভমান গিলের কথা বলেন কিংবা রিকেলটনের কথা যদি বলেন, সাউথ আফ্রিকান, তাদের প্রত্যেকেই রেগুলার ধারাবাহিকভাবে রান পাচ্ছে, যেটা দলের জন্য ওপেনিং স্টার্টিংটা অনেক বড় একটা জরুরি, যেটা আমার টিমে কখনোই হয় না। আপনি মিরাজের কথা বলি, মিরাজকে আমরা সবসময় শেষের দিকে নাম্বার 6 বা নাম্বার 7 ব্যাটিং করাতাম, এখন নাম্বার 3 বা নাম্বার 4 ব্যাটিং করাতে হচ্ছে, যেহেতু টিমে সাকিব নেই, মুশফিকের অবস্থানটুকু যে তার একটু পেছনে ব্যাটিং করতে হচ্ছে। মিরাজে নাম্বার 4 ওপেনিং এ আসলে কি রেগুলার ধারাবাহিক হওয়ার মতো একটা ব্যাটসম্যান? আমি এখনো মনে করি না। ডিপেন্ডস করে, যেহেতু সাকিবের জায়গাটা রিপ্রেজেন্ট করতেছে, এখনো ওই মানে ব্যাটসম্যান হওয়াটা ডিপেন্ডস করে। বাট যত দ্রুত সেটা পসিবল হবে সেটা মনে হয় বাংলাদেশের জন্য ভালো। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের আছে এই আসলে 2টা ম্যাচ, তো পরের রাউন্ডে যদি যেতে হয় অবশ্যই পরের ব্যাক টু ব্যাক 2 ম্যাচ আমাদের জিততেই হবে, এবং সবচেয়ে ট্রু ইজ পরের 2 ম্যাচ আমরা জিতবো না, এটাই ট্রু। বাট তারপরও ওই যে বাঙালি, হতাশা আসার মাঝেও একটু স্বপ্ন তো দেখতে হয়, সেই স্বপ্ন জায়গা থেকে এটা। শান্তর কথা যদি বলি, লাস্ট কবে শান্ত ধারাবাহিকভাবে ওয়ানডে ম্যাচ খেলছে আমরা ঠিক নিজেরও জানি না। শান্ত যে আসলে কি ব্যাটিং করে, কি প্ল্যান করে, কি করে, ও একদিন ব্যাটিং করে, একদিন বোলিং করে, একদিন কিপিং করে, এবং পরবর্তীতে বিপিএল এ তো মানে বিপিএল এ দলও পায় না। গতকাল একটা পোস্ট দেখলাম, বিপিএল এর অচল মাল বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন। আপনি বুঝতে পারেন যে কি লেভেলের ট্রল এটা? শান্তর নিজেরকে এটা বোঝা উচিত না যে সে একজন ক্যাপ্টেন, ক্যাপ্টেন আসলে নক হিসেবে কেমন ক্যাপ্টেন নক হওয়া উচিত? শেষের সারির ব্যাটসম্যানদের কথা নাই বললাম। নেক্সট ম্যাচের জন্য বাংলাদেশের জন্য শুভকামনা, এবং বাংলাদেশে এই 4 জন ব্যাটসম্যানের বর্তমান পজিশন কি, এভারেজ কি, এবং তাদের স্ট্রাইক রেট কি, এবং তাদের পারফরমেন্স কি, সে বিষয়ে আমার একটা ছোট্ট আপডেট আছে, আপডেটগুলো দেখতে পাচ্ছি। শান্ত বা শান্তর ক্রিকেট আপডেট যদি দেখি, টেস্ট আর টি-20-র কথা বাদই দিলাম, যদি ওয়ানডের কথাই আসি, এখন পর্যন্ত ন্যাশনাল টিমে 47টা ওডিআই ম্যাচ খেলছে, যার টোটাল রান 1488 রান, সেঞ্চুরি 3টা, যেখানে হাইস্ট 122, স্ট্রাইক রেট 79। লাইক সিরিয়াসলি, একটা দেশে টপ অর্ডার ব্যাটসম্যান, সেও আবার কিনা ক্যাপ্টেন, তার স্ট্রাইক রেট 79 আধুনিক ক্রিকেটে ওডিআই ম্যাচে। ভাই, এই মানের স্ট্রাইক রেট দিয়ে আধুনিক ক্রিকেটে আপনি কত করবেন? আপনার এই মানের স্ট্রাইক রেট দিয়ে আধুনিক ক্রিকেটে আপনার টার্গেট হতে পারে 240 থেকে 260। আধুনিক ক্রিকেটে 240, 260, 300 বলের খেলায় আপনি কি করবেন? যেখানে 350, 400 রানের ইনিংসের খেলা হয়, গত বিশ্বকাপও আমাদের গেছে। এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যদি আমরা আসি, যদি পাকিস্তানের মাঠগুলোতে দেখি, 320+ রান অহরহ যাচ্ছে বা 300+ রান অহরহ যাচ্ছে। সেখানে 79 স্ট্রাইক রেটে বর্তমান ক্রিকেটে একদমই চলে না। আচ্ছা, তারপরে যদি আমি এখন সেঞ্চুরির কথায় আসি, 47টা ম্যাচে শান্তর টোটাল সেঞ্চুরি আমাদের কয়টা? শান্তর টোটাল সেঞ্চুরি আছে মাত্র 3টা। ওকে, 3টা সেঞ্চুরি, তাও সেগুলো কাদের কাদের সাথে? ফার্স্ট সেঞ্চুরি যেটা, সেটা 2023 সালের মে মাসের 12 তারিখে। ভালো কথা, ওই দিন আবার আমার জন্মদিন, বাইদের আমার জন্মদিনে নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করছে। ওহ, খুশি হয়ে গেলাম শান্ত দাদা। যাই হোক, 2023 সালে মে মাসে 12 তারিখে সেঞ্চুরি করছে, তাও আয়ারল্যান্ডের মাঠে, আয়ারল্যান্ডের সাথে। ফার্স্ট অফ অল, আয়ারল্যান্ডের মাঠ ওটা একদম টোটালি একটা ব্যাটিং পিচের মাঠ।
ব্যাটিং পিচের মাঠে আয়ারল্যান্ডের সাথে তার প্রথম সেঞ্চুরি 117 রানে। ওকে, সেকেন্ড সেঞ্চুরি কোথায়? সেকেন্ড সেঞ্চুরি করছে 104 রানের সেঞ্চুরি করছে একটা আফগানিস্তানের সাথে গাদ্দাফি স্টেডিয়ামে লাহোরে গতবার 2000 মানে গত চ্যাম্পিয়ন্স ট্রফি 2023 সালে সেপ্টেম্বরের 3 তারিখে। ওকে, থার্ড সেঞ্চুরিটা কবে? থার্ড সেঞ্চুরি 122 রানে অপরাজিত শ্রীলঙ্কার সাথে। ওকে, তো শান্তর সেঞ্চুরিগুলো যদি আমরা দেখি, শান্তর সেঞ্চুরি করছে কার সাথে? আয়ারল্যান্ডের সাথে, আফগানিস্তানের সাথে, শ্রীলঙ্কার সাথে। যেইখানে আয়ারল্যান্ড এবং শ্রীলঙ্কা বর্তমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেই না, তার মানে কোন মানের দলের সাথে শান্তর সেঞ্চুরি, এটা ভাবা যায়? শান্তর সেঞ্চুরি না আছে ইন্ডিয়ার সাথে, না আছে পাকিস্তানের সাথে, না আছে অস্ট্রেলিয়ার সাথে, না আছে ইংল্যান্ডের সাথে, না আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে, না আছে নিউজিল্যান্ডের সাথে। মানে একটু বলারের মান যদি ভালো হয়, সেইখানে শান্তর ইনিংস ভালো হয় না। জিম্বাবুর সাথেও শান্তর সেঞ্চুরি নেই, আপনি বুঝতে পারেন? যাই হোক, এই হচ্ছে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানের নমুনা। এই লেভেলের খেলোয়াড় দিয়ে আপনি যখন ভাবেন যে এরাই আমার দেশের সবচেয়ে বেস্ট মানের প্লেয়ার, যাদের কাছ থেকে আমি ট্রফি জিততে চাই, বড় ইনিংস খেলতে চাই, যাদের মাধ্যমে আমি টুর্নামেন্টে বড় কিছু অ্যাচিভ করতে চাই, সেটা হাস্যকর ছাড়ার কোনো কিছুই না। তার উপরে ক্যাপ্টেন শান্ত নিজেই আমাদেরকে প্রেস ব্রিফিংয়ে বলে যায় যে সে বা তার দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। মানে লিটারেলি কনফিডেন্স লেভেল কি হলে এটা পসিবল? যাই হোক, সেটা আর নাই বললাম। ওকে, শান্তর পাশাপাশি আমি যদি পরবর্তী টপ অর্ডার ব্যাটসম্যানের কথা বলতে চাই, তাহলে আমার কাছে খুব সহজেই যেই 4 জনের নাম আসে সেখান থেকে আমি লর্ড সৌম্যর কথা বলবো। মানে লর্ড বলার একটা বিশেষ কারণ আছে। সৌম্য সরকারের টেস্ট সিরিজের কথাও বাদ দিলাম, আমাদের এখন পর্যন্ত 75টা ওডিআই আছে সৌম্য সরকারের, যেখানে 75 ওডিআই 2198 রান সৌম্য সরকারের। লাইক সিরিয়াসলি, এ এতটাই লট, এ শান্তর তুলনায় আরো বেশি লট। শান্ত তো তাও 47 ম্যাচ খেলে 3টা সেঞ্চুরি করছে, এ 75 ম্যাচ খেলে মাত্র 3টা সেঞ্চুরি করে। হাইয়েস্ট 169, সেটাও কার সাথে? নিউজিল্যান্ডের সাথে ভেরি রিসেন্টলি করেছে। এর স্ট্রাইক রেট আবার কিছুটা ঠিক আছে 95, কিন্তু 95 স্ট্রাইক রেটে সৌম্য সরকার লাস্ট কবে খেলছে উই ডোন্ট নো, আমরা জানি না। এই হচ্ছে আমাদের সৌম্য সরকারের অবস্থা। সৌম্য সরকারের 3টা সেঞ্চুরি কার সাথে করছে এবং কবে করছে সেই আমলনামাগুলো যদি আমরা একটু চেক করতে চাই, মানে সিরিয়াসলি 75টা ওডিআই খেলছে। লর্ড শান্ত তাও তো 47টা ওডিআই, এই 75টা ওডিআই খেলে এর সেঞ্চুরির সংখ্যা মাত্র 3টা। স্ট্রাইক রেট 95 ঠিক আছে, ওডিআইয়ের জন্য মানানসই, বাট সেঞ্চুরির সংখ্যা মাত্র 3টা। ঠিক আছে, তাহলে বেচারা কয়েক আলোকবর্ষ পর সেঞ্চুরিগুলো করে, এগুলো যদি আমরা একটু দেখতে চাই, এর 3টা সেঞ্চুরি কবে কবে? ফার্স্ট 127 রানের একটা সেঞ্চুরি আছে, নট আউট, অপরাজিত, খুব চমৎকার। সেঞ্চুরিটা কবে করছে? 2015 সালে, মানে 2015 সালে পাকিস্তানের সাথে। সেটাও কবে, কোথায়? ঢাকার মাঠে। ওকে, পরের সেঞ্চুরিটা কত সালে করছে? 2018 সালে, অর্থাৎ বুঝেন 2015 থেকে 2018 মাঝের 3 বছর লাগছে তার ন্যাশনাল টিমে একটা সেঞ্চুরি পাইতে। এই মাঝে 3 বছর অবশ্য সে বাদও পড়ছিল, বাদ তো অবশ্যই সে ইঞ্জুরি খেয়ে বাদ পড়ছে, ব্যাপারটা এমন না। ভদ্রলোক তার ফর্মের খুবই বাজে অবস্থাতে গিয়ে সে দল থেকে বাদ পড়ছে। যাই হোক, 2018 সালে 117 রানের একটা ইনিংস খেলছে, সেটা কার সাথে? জিম্বাবুর সাথে, চিটাগংয়ের মাঠে, যেখানে জিম্বাবু এইবারের আসরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাই। ওকে, তারপরে কার সাথে সেঞ্চুরি করছে? 169 রানের একটা চমৎকার ইনিংস আছে নিউজিল্যান্ডের সাথে, যদিও ওই ম্যাচ বাংলাদেশ হারছে। সেটাও কত সালে? 2023 সালে। অর্থাৎ জাস্ট ইমাজিন করেন, 2015 থেকে 2018, 15, 16, 17, 18, অর্থাৎ 3 বছর লাগে। 18 থেকে 23, 5 বছর লাগে। মোটামুটি সে 3 বছর 5 বছর পর পর একটা করে সেঞ্চুরি করে। তার মানে 2023 সালে সে একটা সেঞ্চুরি করছে, ওটাই আরেকটা সেঞ্চুরি হয়তো বা 27-28 সালে যদি তার মুডে চায়, তার যদি ভালো লাগে, তাহলে হয়তো একটা সেঞ্চুরি সে করলেও করতে পারে, আদারওয়াইজ সে করবে না। 75 ম্যাচে 3টে সেঞ্চুরি আমার টপ অর্ডার ব্যাটসম্যানের, ওপেনিং ব্যাটসম্যান, তাকে আবার বলি আমরা ব্যাটিং অলরাউন্ডার। ভাই, তারা যে চয়েস করে, সে প্রতিবারই ন্যাশনাল টিমে কোনো না কোনো বড় আসরে খেলতে এসে পড়ে। কে চয়েস করে? কেন চয়েস করে? কি দেখা চয়েস করেন? সৌম্য সরকার কবে কোথায় কি ভালোটা খেলে ফেলে আমি জানি না। এই টিমে সৌম্য সরকার যেই পরিমাণ সুবিধা পাইছে, সেই পরিমাণ সুবিধা কখনোই এনামুল হক বিজয় পায় নাই। এখন আবার বলবে আমি এনামুল হক বিজয়কে নিয়ে পার্সোনাল কথা বলি, আমি হয়তো বা তার বিশেষ ফ্যান, এরকম কিচ্ছু না। ওডিআইয়ে সৌম্য সরকারের তুলনায় এনামুল হকের ক্যাপাসিটি এর তুলনায় কয়েক গুণ বেটার, এটাই সত্যি কথা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্ট এত লোয়ার লেভেলের টিম ম্যানেজমেন্ট, এবং এদের চয়েস এত বাজে যে এরা বারবারই সৌম্য সরকারকে নিয়ে আসে, এবং তার কয়েক আলোকবর্ষ পর সে যদি একটা সেঞ্চুরি পায়,
আধুনিক ক্রিকেটে ওপেনার ব্যাটসম্যানের 50 রানের ইনিংস এটাও খুব বাজে ইনিংস, আমি পার্সোনালি এটা বিলিভ করি। কারণ আপনি 50 রান দিয়ে কী করবেন যদি আপনার ফুল একটা সেঞ্চুরি না করেন বা ইনিংসটাকে বিল্ড আপ করতে না পারেন বা বড় করতে না পারেন, সেটা তো অন্য দলের জন্য সেখানে চাপ। সেখানে সে 75 ম্যাচের ফুল ক্যারিয়ারে সে মাত্র 3টা সেঞ্চুরি করে, লেম ক্রিকেট ছাড়া আর কোনো কিছুই না। টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে আমাদেরকে এবার খেলানো হইতেছে মিরাজকে, যে প্লেয়ারটাকে নাম্বার 6 নাম্বার 7-এ খেলাইতাম। নাম্বার 6 নাম্বার 7-এ এসে বলার হিসেবে তাকে খেলানো হতো। মানে যদিও মিরাজ বাংলাদেশের অলরাউন্ডার, বাট নাম্বার 6 নাম্বার 7-এ আমি পার্সোনালি ওডে তার একজন বলার হিসেবেই আমি কাউন্ট করতে পছন্দ করি। যদি তার কাছ থেকে একটা ভালো 50+ রান পায় সেটা অনেক ভালো কথা। সেখানে সাকিবের অনুপস্থিতিতে বা দলের অন্যান্য পারফরমেন্সের ভিত্তিতে মিরাজকে সামনে ব্যাটিং করানো হইতেছে, ওয়েল ডান, ভালো কথা। মিরাজের যদি আমরা ওডিআই ক্যারিয়ারটা দেখি, এখন পর্যন্ত 103টা ম্যাচ খেলে মিরাজের ওডিআই সেঞ্চুরি আছে মাত্র 2টা, স্ট্রাইক রেট 76। যেহেতু শেষের দিকে ব্যাটিং করছে, শেষের দিকে তার স্ট্রাইক রেট আরও ভালো হওয়ার কথা ছিল, সেখানে 76 স্ট্রাইক রেট আর মাত্র 103 ম্যাচে জাস্ট 2টা সেঞ্চুরি, হতাশা ছাড়ার কোনো কিছুই না। এই ব্যাটসম্যানকে যখন আমি টপ অর্ডারে ব্যাটিং করাচ্ছি, তার মানে আমাকে বুঝতে হবে আমি দলে তার কাছ থেকে আসলে চাচ্ছি দেখি। সিম্পল কথা, তার কাছ থেকে আমি 2 ধরনের ব্যাটিং চাই। এক, যদি মনে হয় যে বাংলাদেশ ব্যাটিংয়ে কলাপস করতেছে না, মানে খুব সহজে বা দ্রুত উইকেট পড়তেছে, এটা তো বাংলাদেশের খুব ন্যাচারাল ঘটনা, তখন মিরাজের প্রথম ইন্টেনশন হওয়া উচিত আমাকে খেলাটা মিনিমাম 30 ওভার পর্যন্ত কভার আপ করে আসতে হবে। সেখানে রান যতটুকুই হোক না কেন আমাকে 30 ওভার পর্যন্ত কভার আপ করতে হবে দলের একটা সাপোর্টের জন্য। আমি জানি না মিরাজের চিন্তা আসলে কি থাকে বা সে আসলে কতটুকু কীভাবে করবে, টিমের ব্যাটিং কোচ বা টিমের টোটাল কোচ বা ম্যানেজমেন্ট কীভাবে ওরে কাজ করাইতে চায় বা ওর থেকে রেজাল্টটা কীভাবে বের করে নিয়ে আসতে চায়, বাট রিয়ালিটি ইজ এটা। আর যেদিন মনে হবে যে মিরাজের আগের ব্যাটসম্যানগুলো মোটামুটি ভালো রান পাইছে, সেদিন মিরাজের সরাসরি ইন্টেনশন হওয়া উচিত অল্প বলে যত দ্রুত 150 বা 200 স্ট্রাইক রেটে একটা ভালো রান তোলা। কেন আধুনিক ক্রিকেট এভাবে চলে। আমার টার্গেট হওয়াই উচিত মিনিমাম 300 থেকে শুরু করে উপরে যতটুকু যাওয়া যায়, এর নিচেও যদি হয় মিনিমাম 280+ তো অবশ্যই দরকার ওডিআইয়ে। আমরা যদি আধুনিক ওডিআই এখনও 240, 250, 260 নিয়ে আমরা মনে করি বারবার মুস্তাফিজ, তাসকিন এরা বল করে আমাদেরকে জিতিয়ে ফেলবে, এটা একদম হতাশা ছাড়ার কোনো কিছুই না। সো মিরাজের স্ট্রাইক রেট অবশ্যই বাড়াতে হবে, মিরাজের 50গুলোরই সেঞ্চুরিতে কনভার্ট করতে হবে এবং মিরাজকে রেগুলার কন্টিনিউ ব্যাটসম্যান হিসেবে যদি উপরে খেলাতেই হয়, তাহলে মিরাজের প্র্যাকটিস সেশন অবশ্যই চেঞ্জ আনতে হবে। টপ অর্ডারে আমার বলা অন্য একটা ব্যাটসম্যানের কথা হচ্ছে গিয়ে মুশফিকুর রহিম। মুশফিক সম্পর্কে কোনো কিছু বলার আগে যমুনা টিভির একটা শর্ট ভিডিও দেখে আগে আসি, তারপরে আমি মুশফিক সম্পর্কে কিছু বলতেছি। বাংলাদেশ দলে একটা অদ্ভুত ব্যাপার আছে, মাঝে মধ্যেই আমরা অফ দ্য রেকর্ড বিভিন্ন কথা শুনি যে কখনো কোনো সিনিয়র ক্রিকেটারকে যদি দলে নেওয়া না হয়, তখন একটা কথা বলা হয় যে ওই সিনিয়র ক্রিকেটারকে দলে নিয়ে বেস্ট 11-এ না খেলালে দেখতে একটু খারাপ দেখা যায়, বা এই সিনিয়র জুনিয়রিটির বেশ কিছু তত্ত্বের জায়গা বাংলাদেশ ক্রিকেটে প্রতিষ্ঠিত আছে। এখন বার্নিং কোয়েশ্চেনটা যে জায়গাটায় চলে আসছে তা হচ্ছে গেল ম্যাচটাতে জাকের আলী অনিক এবং সেই সঙ্গে তাওহিদ হৃদয় দুজনই ভালো খেলেছেন। তাওহিদ সেঞ্চুরি করেছেন, জাকের আলী অনিক 50 করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি সর্বশেষ 5টা ওয়ানডে ইন্টারন্যাশনাল আমরা লক্ষ্য করলে তার ম্যাক্সিমাম নাম্বার অফ হাফ সেঞ্চুরি আছে। যদি মাহমুদুল্লাহ রিয়াদ ফিট হয়ে পরবর্তী ম্যাচে আসেন, সেক্ষেত্রে কি মুশফিকুর রহিমকে তার জায়গাটা স্যাক্রিফাইস করতে হবে কি না? যদিও উইকেট কিপিং এন্ডে বিকল্প জাকের আলী অনিকের তার উইকেট কিপিংটা কতটুকু সাবলীল সেটা নিয়ে প্রশ্নের জায়গাটা আছে। যমুনা টিভির এই নিউজ অনুসারে ফার্স্ট অফ অল যে কথাটুকু ছিল সেটা হচ্ছে সিনিয়র জুনিয়র এই ঝামেলাগুলোর ভিত্তিতে একটা জুনিয়র প্লেয়ারকে বসায় রেখে সিনিয়রকে খেলানো উচিত কিনা। ফার্স্ট কথা, এইরকম ক্রিকেটে বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে এটা হওয়ার কোনো সুযোগই নেই, এটা পাড়ার গ্রামের খেলা না যে একজন সিনিয়র ব্যাটসম্যান বা সিনিয়র লোককে খেলাইতে হবে তাই জুনিয়র প্লেয়ারকে বসায় দিলাম, সিনিয়র প্লেয়ারকে খেলাইতেছে, সে খেলা পারুক বা না পারুক, এটার কোনো সুযোগই নেই। ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতেছি, তার উপরে সেটা বড় টুর্নামেন্ট খেলতেছি, এটা ভাবার কোনো সুযোগই নেই যে মুশফিককে রাখতে হলে একটা জুনিয়র প্লেয়ারকে বাদ দিতে হবে, এটার কোনো সুযোগ নেই। আচ্ছা, এবার যদি আমি মুশফিককে নিয়ে একটু কথাটুকু বলতে চাই। ফার্স্ট অফ অল মুশফিককে নিয়ে যদি আমরা বলি, মুশফিক এখন পর্যন্ত ওডিআইয়ে 272টা ম্যাচ খেলছে, তার মানে ক্যারিয়ারের প্রায় শেষের দিকে মুশফিক আছে, এতে কোনো সন্দেহ নেই। 7,793 রান, ওয়েল ডান, খুবই ভালো কথা। 9টা সেঞ্চুরি আছে এবং হাইয়েস্ট 144, স্ট্রাইক রেট 79। 272 ম্যাচে 9টা সেঞ্চুরি, এটা খুবই রেড অ্যালার্মিং ইনিংস। আমি ফার্স্ট অফ অল বলবো 272টা ম্যাচে মিনিমাম সেঞ্চুরি হওয়ার উচিত ছিল 20 থেকে 25টা, বাট 9টা সেঞ্চুরি করেও 55 ওভার সবচাইতে বেস্ট ব্যাটসম্যানের একটা হচ্ছে আমাদের মুশফিক। তার মানে বুঝতে পারেন আমাদের লেভেল কোথায়।
এই কারণেই আমরা টপ 4 এ যাওয়ার মতো কোনো ক্রিকেট দল কখনোই হতে পারি না। আচ্ছা, তারপরেও মুশফিকের মোটামুটি ভালো 50 ইনিংস আছে। আমি সেই সংখ্যাটুকু আর এখানে নাই বললাম। মুশফিকের স্ট্রাইক রেট ৭৯। মুশফিকের অধিকাংশ ম্যাচগুলোর ক্ষেত্রে আমরা যে সমস্যাটুকু দেখতাম, বাংলাদেশের টপ অর্ডারের ১ম দিকের ব্যাটসম্যানগুলো বরাবরই পড়ে যেত এবং সেখানে মুশফিক, সাকিব বা অন্য কাউকে নিয়ে মুশফিকের কি করতো, ঝুঁটি ধরে সেখান থেকে ইনিংসটা বিল্ড আপ করতে হতো। সেখানে ৭৯ স্ট্রাইক রেট মানানসই বা বলা যায়। বাট আমার এখন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে মুশফিককে কেন নাম্বার 5 এ খেলাতে হবে? প্রথম আমার প্রশ্ন হচ্ছে এটা, মুশফিক নাম্বার 5 এ খেলার মতো কোনো ব্যাটসম্যান নেই না। আপনি যখন আপনার দলের সবচাইতে সেরা ব্যাটসম্যানটাকে খেলাবেন, আমি পার্সোনালি বলব মুশফিককে মিরাজের জায়গাতে খেলানো উচিত। মিরাজকে নাম্বার 5 এ খেলানো যেতে পারে। মুশফিককে অবশ্যই আরো সামনে খেলাতে হবে। কেন খেলানো উচিত? আপনি ভাবেন বিরাট কোহলিকে আপনি কেন পেছনে খেলাবেন? বিরাট কোহলির রান মেশিন ইন্ডিয়ান টিমে। তো বাংলাদেশের রান মেশিন তো মুশফিক। আপনি যদি এটা ভাবেন যে মুশফিক শেষের ১৫ ওভার ১০ ওভার খেলবে, খেলে অল্প বলে বেশি রান করবে, তাই দলের একটা ভালো পজিশনে নিয়ে যাবে। ভাই বাংলাদেশ লাস্ট ১৫ ওভার ১০ ওভার খেলা তো অনেক পরের কথা। বাংলাদেশ প্রথম ১৫ ওভারই খেলতে পারে না। মুশফিককে যদি আপনি প্রথম দিকে খেলান তাহলে যে জিনিসটা হবে, বাংলাদেশের পক্ষে মুশফিক একটা ভালো ইনিংস খেলতে পারবে। মুশফিক যদি ১০০ বলেও ১০০ করে বা ১২০ বলেও ১০০ করে, তাহলে কি হবে? আমার দলের ৩০০ বলের ভিতরে ১০০ বল ১২০ বল খেলার মতো একটা ক্যাপাবল ব্যাটসম্যান আছে। পরবর্তী ব্যাটসম্যানরা এর পরের বলগুলোকে খুব অল্প সময়েই অল্প বলে বেশি রান, অর্থাৎ ১৫০ থেকে ২০০ স্ট্রাইক রেটে রানটা তোলার মতো একটা সক্ষমতা রাখে। আচ্ছা, মুশফিকের কম্পেয়ার করা হয়েছে বিডি অনুসারে কার সাথে? মোহাম্মদুল্লাহর সাথে। যদি মোহাম্মদুল্লাহকে খেলাতে হয় তাহলে মুশফিককে বসানো হবে কি না? ফার্স্ট অফ অল উত্তর, মোহাম্মদুল্লাহকে খেলাইতে হলে মুশফিককে বসাইতে হবে, এটা ভাবার কোনো সুযোগ নেই। ফার্স্ট অফ অল আমি যদি বলি বর্তমান ফর্ম অনুসারে যদি চিন্তা করা হয়, লর্ড শান্ত বা ক্যাপ্টেন শান্ত সবার আগে বসা উচিত। বাট ক্যাপ্টেন কোথায়? বাংলাদেশে সে দলে টিকে যাবে। যদি সেটাও হয় তাহলে মোহাম্মদুল্লাহকে খেলাইতে হলে আমি পার্সোনালি মনে করি সৌম্যকে বসানো উচিত। ওপেনিং এ আপনি কয়টা প্লেয়ারকে নিচ্ছেন? আপনি তানজিদ তামিমকে নিতেছেন, সৌম্যকে নিতেছেন, ওয়ান ডাউনে আপনাকে শান্তকে খেলাইতেছেন। কেন? শান্ত এমনিতেও যেখানে খেলে সেখানে খারাপ খেলবে, এতে কোনো সন্দেহ নেই। এর চাইতে ভালো শান্তকে ওপেনিং এ খেলান, প্রয়োজনে সৌম্য সরকারকে বসায় দেন, দলে মোহাম্মদুল্লাহকে রাখেন। আর মোহাম্মদুল্লাহর বোলিং ক্যাপাসিটি আপনি ১০ ওভারের ভিতরে মিনিমাম ৪ থেকে ৫ ওভারে মোহাম্মদুল্লাহকে বল করান। একটা স্পিন সহায়তা পাবেন একটা ভালো, যেহেতু দলে সাকিব নেই। আমার স্পিন দরকার। গতকালের ম্যাচে আমাদের ২ টা স্পিনার আর ৩ টা পেসার। যেখানে মোহাম্মদ সামি নিজেও বলছে যে দলে আশা করছিলাম বা আমরা ভাবছিলাম হয়তোবা বাংলাদেশ টিমে ৩ টা স্পিনার থাকবে, যেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হতে পারত। বাট সেখানে আমাদের দলে স্পিনার খেলছে কয়জন? স্পিনার খেলছে মাত্র ২ জন। সো ক্যাপ্টেন্সিতে কি থাকে, কোচিং প্ল্যান কি থাকে আই ডোন্ট নো, জানি না। বাট আমার মতে মোহাম্মদুল্লাহকে যদি দলে খেলাতেই হয় না, মোহাম্মদুল্লাহকে খেলানো উচিত। কারণ রিসেন্ট ফর্মে বাংলাদেশের যে কয়েকজন ব্যাটসম্যান আছে তার ভেতরে মোহাম্মদুল্লাহর ফর্মে সবচাইতে ভালো। তো রিয়াদকে যদি খেলাতেই হয় সবার আগে সৌম্যকে বসানো উচিত। সৌম্য লাস্ট কবে কি পারফরমেন্স করছে আই ডোন্ট নো, জানি না। তো সৌম্যকে এইখানে রাখার কোনো মানেই হয় না এই দলে। আর যদি সৌম্যকে খেলাতে হয়ই, রিয়াদকে যদি খেলাতে হয়, মুশফিককে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। অন্য প্ল্যান চিন্তা করা উচিত। রিয়াদের ওডিআই যদি আমরা দেখি, রিয়াদের এখন পর্যন্ত ২৩৮ টা ওডিআই ম্যাচে ৫৬৮৫ রান, সেঞ্চুরি আছে ৫ টা এবং ৫ টা সেঞ্চুরি রিয়াদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচগুলোতেই ছিল। স্ট্রাইক রেট ৭৭। শেষের দিকের ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদুল্লাহ রিয়াদ থেকে এর তুলনায় বেশি আশা করাটা বোকামি। আর যেহেতু ক্যারিয়ারের শেষের দিকের ম্যাচ, রিয়াদ মুশফিক থেকে আমি চাইবো লাস্ট ২ টা ম্যাচে যেন তারা তাদের বেস্ট ইনিংসগুলোই খেলতে পারে। আপনাদেরকে নিয়ে এই ছিল আমার ক্রিকেট আপডেট।